আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনী ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ২০ ঘণ্টাতে উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরের নলকূপে পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশুটিকে। দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। প্রয়োজন হলে বিদেশে নেওয়া হতে পারে। এবং ঢাকা ১৯ ও নারায়ণগঞ্জ ৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী সমর্থকদের উঠোন বৈঠক ও মিছিল মিটিংয়ে মুখর পাড়া মহল্লা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টার পর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করবেন। সীমানা সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় আজ ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বুধবার তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। তফসিল ঘোষণার বিষয়ে আরো তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মমে আজ কিন্তু ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে জাতীয় নির্বাচন ভবন যেটি রয়েছে আগারগাঁয়ে, সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে বহিরাগত কাউকে আসলে আজকে নির্বাচন কমিশন ভবনে আমরা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছি। এবং যেটি আমরা শুনতে পাচ্ছি যে আজ সন্ধ্যা ৬টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল রয়েছে সেটি ঘোষণা করবেন। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই তফসিল রেকর্ড করা হয়েছে এবং সেটি আজ সম্প্রচার করা হবে। এর আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সাথে দেখা করেছেন এবং পুরো কমিশন আসলে তফসিলের বিস্তারিত বিষয়, নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তার কাছে সবকিছু জানিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। যেটি হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এই তফসিলে আসলে কি থাকবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই তফসিলে কবে প্রার্থীরা তার মনোনয়ন জমা দিতে পারবেন, মনোনয়ন যাচাই বাছাই, মনোনয়ন প্রত্যাহার কিংবা মনোনয়ন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলোর বিষয়ে আপিল নিষ্পত্তি সহ বিভিন্ন রকম বিষয় কিন্তু এই তফসিলে একদম বিস্তারিত তুলে ধরা হবে। একই সাথে তুলে ধরা হবে কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। যেহেতু এবার সীমানা সংক্রান্ত কোনো রকমের সমস্যা এখন পর্যন্ত নেই, হাইকোর্টে যে বিষয়গুলো রিট ছিল সেগুলো অনেকটা নিষ্পত্তি করা গেছে, সেক্ষেত্রে এবার ৩০০ আসনেই তফসিল ঘোষণার কথা আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন সূত্র বলছে আসলে কবে এই ভোটটি হতে পারে সেই তারিখটি সম্পর্কে তফসিলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা এগুলো কিন্তু চলছিল। তো নির্বাচন কমিশনের যে তফসিল আজ ঘোষণা হবে সেখানে বিভিন্ন সূত্র বলছে যে ৮ ফেব্রুয়ারি রোববার একটি তারিখ হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের, অথবা আরেকটি সূত্র বলছে যে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে পারে জাতীয় নির্বাচন ভোট গ্রহণের দিন। এবার আপনি জানেন যে ভোট গ্রহণের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো সেই হিসেবে সবকিছু বিস্তারিত এই তফসিলে থাকবে। এখন আমরা অপেক্ষা করছি আসলে এ বিষয়ে নির্বাচনের যে ভোট গ্রহণের তারিখ, মনোনয়ন জমা প্রচারণার যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত তারিখ যেগুলো আছে সেগুলো আসলে আমরা জানার চেষ্টা করছি। নির্বাচন কমিশনের সামনে আমরা অবস্থান করছি। পরবর্তী সংবাদে এ বিষয়ে আমরা বিস্তারিত পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। মমি বাবু, আপনাকে ধন্যবাদ।
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাদিককে রাত পেরিয়ে সকাল হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল 9টা পর্যন্ত প্রায় 20 ঘন্টা পার হলেও তার নড়াচড়ার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল বিশেষ ক্যামেরা, কিন্তু 35 ফুট যাওয়ার পর আটকে যায় ক্যামেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পাইপের ভেতর থেকে শিশুটির সারা শব্দ পাওয়া যাচ্ছিল। দীর্ঘ সময় পার হওয়ায় শিশুটি এখনো বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলছিল সাজিদ। সেখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পরীক্ষামূলকভাবে একটি গভীর নলকূপ স্থাপনের পর সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। খেলার এক পর্যায়ে শিশুটি ওই অরক্ষিত বোরিং পাইপের ভেতরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, আপাতত দেশেই বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজনে যে কোনো সময় তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। এ সময় চিকিৎসকদের দেয়া তথ্য ছাড়া অন্য যে কোনো বিভ্রান্তিমূলক তথ্য কান না দেওয়ার আহ্বান জানান জাহিদ হোসেন। ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী হিসেবে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, জোড়াখুনের পর স্কুল ড্রেস পরে ওই গৃহকর্মী বাসা থেকে বের হয়ে যান। ঘটনার পরপরই আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যা পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার আয়েশার দাদা শ্বশুরের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে এই হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি। শুরুকালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেফতার করে হেফাজতে নিয়েছি। জোড়াখুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলায় একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। তবে নৃশংস এ হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে জোড়াখুনের রহস্য, বলছে পুলিশ। এখন এইটুকু জানাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জাতির সবার সামনে তুলে ধরবো, সবাইকে সাথে নিয়ে। এই কারণে এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারতেছি না। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। শিল্পনগরী ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে পাড়া মহল্লা এখন প্রার্থী সমর্থকদের প্রচারণায় মুখর। ভোটাররা বলছেন, এখানে বেসিক নগরী হওয়া সত্ত্বেও সংকীর্ণ সড়ক, জলাবদ্ধতা এবং মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। আসছে নির্বাচনে যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তাকে এই সমস্যার সমাধান করতে হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তব্বু। জেলার 5টি আসনের মধ্যে ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে 7টি ইউনিয়নে 6,27,000 ভোটার।
যানজট, জলাবদ্ধতা, ডেঙ্গু, ধুলাবালি সহ নানা সমস্যায় জর্জরিত আসনটি। এই আসনে জামাতে ইসলামীর প্রার্থী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার এবং এনসিপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে। আপনিও জানেন নারায়ণগঞ্জ হচ্ছে ব্যাড ব্র্যান্ডিং এর শহর, মানে নেগেটিভ ব্র্যান্ডিং এর শহর। এটা আমরা পজিটিভ ব্র্যান্ডিং এর শহরে আনতে চাই। আমরা তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম সামনে এসেছি একটা পরিবর্তন আনতে। পূর্বের গায়ের জোর, পূর্বের সন্ত্রাস, চাঁদাবাজি, ওই রাজনীতিটা আমরা আর নারায়ণগঞ্জে হোক, এটা আমরা আর হইতে দিব না ইনশাআল্লাহ। শুধু নেতা পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এই কিশোর গ্যাংগুলো বিভিন্ন দলের লোকদের নেতৃত্বে এখন সংগঠিত হচ্ছে। এটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, লোকাল এরিয়াগুলোতে ত্রাস সৃষ্টি করতে পারে, মব সৃষ্টি করতে পারে। আর 2 নম্বর বিষয়, বড় বড় সন্ত্রাসী যারা মামলা থেকে খালাস পেয়ে এখন বিভিন্ন দলের সাথে, বড় ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে ঘোরাফেরা করছে। এগুলো আমরা কনসার্ন, এগুলো আমরা প্রশাসনকে জানানোর জন্য চেষ্টা করছি। বিএনপি এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ 3 জন এই আসনে মনোনয়ন প্রত্যাশী। হেভিওয়েট বলতে আমি কেন বুঝি না, আমি জনসাধারণ লোকজন, এই এলাকার লোকজন আমাকে পছন্দ করে, বিধায় আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন এবং আমরা যারা এমপি নির্বাচন করার জন্য যারা প্রস্তুত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আহ্বান জানাই। কিন্তু আপনারা ধানের শীষের বাইরে কেউ যাবেন না, এটা বলে আমি আশা করতেছি। নেতাকর্মীরা মনে করছেন জোটের প্রার্থীর জন্য এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশমি প্রার্থী হতে পারেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 3 আসনে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানিয়েছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। প্রার্থীরা কিন্তু এখানে বেশ জোরসোর ভাবে তাদের নির্বাচনের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে ভোটারদের বাসায় গিয়ে গিয়ে পোস্টার বিতরণের মতো প্রচারণা কিন্তু প্রার্থীরা করছেন। আমার সাথে এই মুহূর্তে এই এলাকার স্থানীয় 2 জন বাসিন্দা রয়েছেন, তাদের কাছে জানতে চাই আসন্ন নির্বাচন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন। আমরা চাই এই দেশে কোনো গন্ডগোল যাতে না হোক, সুস্থ নির্বাচন হোক। আমাদের এখানে রাস্তাঘাটের বিশাল সমস্যা, মুন্সিগঞ্জ জেলাতে কোনো প্রকারের রাস্তাঘাটও ভালো না। আর বিশেষ করে হলো আমাদের এই দক্ষিণ অঞ্চলে একটা চরাঞ্চল আছে, সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে মনে করেন বিশাল ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মুন্সিগঞ্জ। আমরা নিজে সশরীরে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, নিজের ভোট নিজে দিতে পারি। যেমনটা শুনলেন, এই এলাকার মানুষরা কিন্তু আসলে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং বালু চুরির যে ভয়াবহ ঘটনাটি রয়েছে সেটি খুব দ্রুত বন্ধ হোক, এমনই একজন প্রার্থী কিন্তু এই এলাকাবাসী চাচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শিল্প ও কৃষির মিশেলে গড়ে ওঠা ধামরাই ঢাকা 19 আসন। নির্বাচনী উত্তাপের ছোঁয়া লেগেছে এখানেও। প্রার্থীদের গণমিছিল, উঠান বৈঠক ও মাইকিং সব মিলিয়ে নির্বাচনের আমেজে ছড়িয়ে পড়াচ্ছে পুরো এলাকা জুড়ে। তবে এখন পর্যন্ত এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে কাউকে দেয়া হয়নি মনোনয়ন। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকার খুব কাছেই প্রায় 307 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ধামরাই উপজেলা। এখানে রয়েছে একটি পৌরসভা ও 16টি ইউনিয়ন। 4.5 লাখ ভোটারের এই আসনটির 2/3 মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এ আসনটিতেও এখন বইতে শুরু করেছে ভোটের আমেজ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত। কেউ বাজারে, কেউ কারখানায়, কেউ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন লিফলেট, দিচ্ছেন উন্নয়নেরও নানা প্রতিশ্রুতি। আমাকে ভালোবাসে, আমাদের গরিব মানুষের লেগে মনে করেন যে খাওয়া পড়া বাইসার লেগে যে ভালো করব, কাজ করব, সেই ভালো আমার কাছে। যে সৎ ব্যক্তি, ওনাকে আমরা ভোট দিয়ে যাকে সবসময় আমরা পাশে থাকি। দীর্ঘদিনের যানজট সমস্যা, ড্রেনেজ সংকট, যুবকদের মাদকের হাত থেকে রক্ষা, শিল্পাঞ্চলে শ্রমিক নিরাপত্তা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে যারা ভূমিকা রাখবে তাদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। মানুষের চিন্তা ভাবনা এখন মার্কার বাইরে চলে গেছে, যার জন্য ওনারা এলাকাতে পরিচিত থাকা সত্ত্বেও আমি মনে করি যে তারা এখন মানুষটাকে বেশি খুঁজতেছে, প্রাধান্য দিচ্ছে মার্কার থেকে। মানুষটাকে যে ঠিক আছে, ওনারা গ্রহণযোগ্যতার বেশি, তো ঠিক আছে আমরা ওদিকেই ঝুঁকি। এই ধরনের একটা ভালো সাড়া আমি পাচ্ছি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী আসুক। যে কোনো খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকে খেলা সুন্দর হয় না। কাজে তারা আসবে, আমরা আশা করি প্রতিদ্বন্দ্বী হবে, প্রত্যেকে যার যার ইচ্ছা ভোট দেবে। তবে ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে আসবে, এটা আমার আন্তরিক বিশ্বাস ইনশাআল্লাহ। তবে এখনো এই আসনে বিএনপির পক্ষ থেকে কাউকে দেয়া হয়নি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা প্রতিনিয়ত চালাচ্ছেন গণসংযোগ। দল মত সবকিছু ভুলে যে সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি, ধানের শীষে আমরা ভোট দেই, এটাই হচ্ছে আমার সকলের কাছে আহ্বান। আপনার এলাকা অবশ্যই দেখেছেন, ঘুরছেন, আপনাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে ঘুরে দেখেন। নিঃসন্দেহে আপনি বলতে পারেন আমাদের এই প্রার্থী আলহাজ চমেজুদ্দিন সাহেব, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তার কম পক্ষে 70% ভোট ধামরাইতে আছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহায়তায় আসনটিকে স্মার্ট উন্নয়নের মডেল করে তোলা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ধামরাই। আজ 11 ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের শত্রু মুক্ত হয় কুষ্টিয়া জেলা। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব আর আত্মত্যাগের বিনিময়ে কুষ্টিয়া অর্জন করে স্বাধীনতার স্বাদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন হতেই কুষ্টিয়া ছিল প্রতিরোধের দুর্গ। যুদ্ধের শুরু থেকে জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও পাক হানাদার বাহিনীর মধ্যে সংঘটিত হয় ছোট বড় 127টি রক্তক্ষয়ী যুদ্ধ। আগস্ট ও সেপ্টেম্বরে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বিপর্যস্ত হয়ে পড়ে পাক সেনারা। শহর ছাড়া প্রায় পুরো জেলায় নিয়ন্ত্রণে নিয়ে নেয় মুক্তিযোদ্ধারা। এরপর 11 ডিসেম্বর আবার মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পালাতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর শহর থেকে প্রত্যন্ত গ্রাম। চলছে নির্বাচনী জনসভা, উঠোন বৈঠক। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর হেলিপ্যাড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে। 18 বছরে এই দিনের জন্য অপেক্ষা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী 6 হাতিয়া আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি দল মত নির্বিশেষে হাতিয়া দ্বীপকে ভূমিদস্যু, জলদস্যু এবং নদী ভাঙন থেকে বাঁচানোর তাগিদ দেন। বলেন, হাতিয়ার উন্নয়নের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন ঢাকা 4 আসনের শ্যামপুরে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন এই আসনের নির্বাচনী প্রচারণার খবর। খায়রুল, আমাদের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানান। মমি, আমরা এখন রয়েছি ঢাকার 4 আসন, যে আসনটি শ্যামপুর কদমতলী এলাকা নিয়ে গঠিত এবং এই আসনটিতে 9টি ওয়ার্ড রয়েছে। এখানে যদি ভোটার সংখ্যা বলি, ভোটার সংখ্যা রয়েছে প্রায় 2,70,000-এরও মতো ভোটার এখানে রয়েছে। এখানে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী, জামাত থেকে অংশ নেওয়া হচ্ছে, এনসিপি থেকেও এখানে আসলে অংশ নিচ্ছেন, এছাড়াও বিভিন্ন অন্যান্য দলেরও কিন্তু প্রার্থীরা এখানে অংশ নিচ্ছেন। এখানে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন তানভীর আহমেদ রবিন। তিনি হচ্ছেন এখান থেকে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও যদি জামাতের যিনি প্রার্থী রয়েছেন তার কথা বলি, তিনি হচ্ছেন সৈয়দ জয়নুল আবেদিন। তিনি এখান থেকে ঢাকা 4 আসন থেকে জামাতের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা এখানে এসে কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেছি।
ভোটাররা আমাদেরকে এখানকার নানাবিধ সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে আসলে এই আসনটিতে মাদকের একটা বড় সমস্যা রয়েছে, এখানে গ্যাসের সমস্যা রয়েছে, এখানে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যে সড়কগুলো রয়েছে সেগুলোর বেহাল দশা। বিশেষ করে বর্ষার সময় এই আসনে বা এই এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে কিন্তু তাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তারা বলছেন যে আসলে এই যে তাদের সমস্যাগুলো, এই সমস্যার সমাধানে এবারের নির্বাচনে তারা আসলে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, যাকে তারা সর্বদা তাদের পাশে পাবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে তিনি সমাধানে এগিয়ে আসবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণার এই ছিল ঢাকা 4 আসন থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে ভারতীয় অংশের ভাগীরথী নদী থেকে তসির আলী নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে বিএসএফ। তার নাম তসির আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বাখেরআলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান কয়েকজন সহযোগীর সঙ্গে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান তসির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, তসিরের ছবি পাঠানো হয়েছে বিএসএফ এর কাছে। আজ পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। সরকারি দলের এমপিএ তাহির পারভেজের উত্থাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে পাশ হয়। এর প্রতিবাদে পিটিআইয়ের সদস্যরা অধিবেশন বর্জন করেন। তবে প্রস্তাবে সরাসরি ইমরান খান ও তার দলের নাম উল্লেখ করা হয়নি। সংবাদ মাধ্যম ডন জানায়, প্রস্তাবে বলা হয়েছে শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে এমন রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। প্রস্তাবে আরো বলা হয়, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক। দীপাবলি শুধু একটি উৎসব নয়, বরং একটি জীবন্ত ঐতিহ্য উদযাপন, যা সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। বুধবার রাতে রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাই কমিশন আয়োজিত বিশ্বব্যাপী দীপাবলি অনুষ্ঠানে এই মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, অভিন্ন ঐতিহ্য দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন। এর আগে দীপাবলি উৎসবকে মানব জাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ইংলিশ দল আর্সেনাল 3-0 গোলে পরাজিত করেছে ক্লাব ব্রাগাকে। অন্য ম্যাচে নিউক্যাসলের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে বায়ার লেভারকুসেন। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির গোল শূন্য ড্র করেছে অ্যাটলেটিকোর সঙ্গে। পরাগারমানের রিপোর্ট। সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে আলোচনায় ছিল কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ, কিন্তু আঙুল ও পেশির চোটের কারণে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয় এমবাপ্পেকে। আর হালান্ড 50তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে উঠলেন 51তম গোলের উত্তেজনায়। শুরুতে দাপট দেখানোর আভাস দেয় রিয়াল মাদ্রিদ। 3 মিনিটে পেয়ে যায় তারা পেনাল্টি, কিন্তু ভিএআর পাল্টে দেয় সেই সিদ্ধান্ত। তবে 28 মিনিটে রদ্রিগোর কল্যাণে ঠিকই এগিয়ে যায় স্বাগতিকরা। 34 মিনিটে কর্নার থেকে বল পেয়ে 1-1 সমতা ফেরান ম্যানচেস্টার সিটির নিকো ওরেইলি। আর 39 মিনিটে হালান্ড
পেনাল্টিতে যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় সিটিজেনদের 2-1 ব্যবধানের জয়। এদিকে বড় জয়ে আরেক ইংলিশ দল আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। বেলজিয়ান দল ক্লাব ব্রাগার মাঠে গানাররা 25 মিনিটে ননি মাদুয়েকের গোলে লিড নেয়। বিরতি থেকে ফিরে 47 মিনিটে মাদুয়েকে ব্যবধান দ্বিগুণ করেন, আর 56 মিনিটে গানারদের হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ইংলিশদের জয়ের দিনে লেভারকুসেনের সাথে 2-2 গোলে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড। আর চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অ্যাথলেটিকোর মাঠে হতাশাজনকভাবে গোলশূন্য ড্র করেছে। পরাগার মান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ সন্ধ্যা 6টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। 20 ঘন্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশুটি। দেশেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। প্রয়োজন হলে বিদেশে নেওয়া হতে পারে। এবং ঢাকা 19 ও নারায়ণগঞ্জ 4 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী সমর্থকদের উঠোন বৈঠক ও মিছিল মিটিংয়ে মুখর পাড়া মহল্লা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।